আমন্ত্রণ জানান 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শানাত শারিয়ার এবং রহমান রাশেদ। আর শুরুতে প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ লড়াইয়ে আজ রাতে মুখোমুখি স্পেন পর্তুগাল। এটাই শেষ বিশ্বকাপ, তবে শেষ ম্যাচ নয় এমন ঘোষণা দিয়ে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর রোনালদোকে আটকানোর ছক কষেছেন লা রোহা ফিউরি বস দ্য লা ফুয়েন্তে। ডালাসের AT&T স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। এদিকে 2002 সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি স্বাগতিক যুক্তরাষ্ট্রের। সেই পথে বাধা বেলজিয়াম, যারা রাউন্ড অফ 32-তে সেনেগালের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে চমকে জয় নিয়ে মাঠ ছেড়েছে। সিয়াটল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 6টায়। ব্রাজিলের সাবেকদের কাঠগড়ায় কোচ কার্লো আনচেলোত্তি নেইমারকে নিয়ে ইতালিয়ান কোচের পরিকল্পনার সমালোচনা করেছেন 94 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও। সাবেক ফুটবলার ফিলিপে মেলো ক্ষুব্ধ। টুর্নামেন্টের আগে কার্লোর চুক্তি নবায়ন ঠিক হয়নি বলে মনে করেন তারা। দেশটির সাবেক কোচ ভান্ডারলে লুক্সেমবুর্গের মতে, দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি উঠত। হেক্সা মিশন পূরণ হচ্ছেই না, বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা ষষ্ঠবার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলোত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ব্রাজিলের সাবেকরা। সমালোচনায় বিদ্ধ কার্লো। সাবেক ফুটবলার ফেলিপে মেলো পুরো দায় দিচ্ছেন হেড কোচের কাঁধে। মেলোর সবচেয়ে বড় আপত্তি, নেইমারকে শুরুর একাদশে না রাখায়। কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ম্যাচে দোষটা তাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে, তাই সবার আগে জবাবদিহ তার। 1994 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও শুধু ম্যাচের কৌশল নয়, আনচেলোত্তির চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। আর ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলে লুক্সেমবুর্গো আরও ক্ষুব্ধ। তার মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি তুলে বসত সংবাদ মাধ্যম। আমি হলে বিশ্বকাপের আগে আনচেলত্তির চুক্তি নবায়ন করতাম না। কোচের মূল্যায়ন সবসময় টুর্নামেন্ট শেষে হওয়া উচিত। ফুটবলের শেষ পর্যন্ত ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলোত্তি যদি ব্রাজিলিয়ান কোচ হতেন তাহলে এতক্ষণে সংবাদ মাধ্যম তার পদত্যাগ দাবি করত। নরওয়ে যেমন হল্যান্ডকে ঘিরে পরিকল্পনা করে, ব্রাজিলের উচিত ছিল নেইমারকে কেন্দ্র করে দল সাজানো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে এখন একটাই প্রশ্ন, আনচেলোত্তির দীর্ঘমেয়াদী চুক্তি কি ঠিক হলো, নাকি নতুন করে ভাবা উচিত সেলেসাওদের? ইকরাম হুসাইন, চ্যানেল 24। রাউন্ড অফ 16-এর জন্য ম্যাচে 5 গোলের থ্রিলারে মেক্সিকোকে হারিয়েছে ইংল্যান্ড। 10 জনের ইংলিশদের বিপক্ষে 3-2 গোলে হেরেছে স্বাগতিকরা। মেক্সিকো সিটির অ্যাজতেকা স্টেডিয়ামে 3 লায়ন্সদের হয়ে জোড়া গোল জুড বেলিংহ্যামের, অপরটির কারিগর হ্যারি কেইন। মেক্সিকোর হয়ে স্কোরশিটে নাম তুলেন কুইনোনেস ও রাউল হেমিনেস। এ হারে ভেঙেছে অ্যাজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর 10 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ওদিকে মিশরের বিপক্ষে শেষ 16-এ ম্যাচ খেলতে আটলান্টায় আর্জেন্টিনা প্রিয় তারকাদের এক পলক দেখার জন্য টিম হোটেলের সামনে ভিড় করেছেন বহু সমর্থক। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরোদের দেখে উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন সমর্থকরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মঙ্গলবার শেষ 16-এ তাদের প্রতিপক্ষ মিশর, আর তার আগে অন্তত এক সেশন অনুশীলনের সুযোগ পাবে এই বর্তমান চ্যাম্পিয়নরা। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আজ ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। আজ সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ হয়েছে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন যে সফর কবে হবে তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। তিনি জানিয়েছেন বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব।
extended an invitation from His Highness the Crown Prince to our Honourable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. The Ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. কোনো দেশের দ্বিপাক্ষিক বিরোধ যেন সার্কের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে সদস্যদের আগ্রহ আছে, তবে এক রাতে সব বিরোধ মিটে যাবে না। প্রতিষ্ঠার দীর্ঘ 4 দশকেও দক্ষিণ এশিয়ার সব দেশকে নিয়ে গঠিত একমাত্র আঞ্চলিক জোট সার্ক কেন কার্যকর ভূমিকা রাখতে পারছে না, তার কারণ খোঁজা এবং সংকট সমাধানের এই সেমিনার। বিজে আয়োজিত এই সেমিনারের শিরোনাম সার্ককে পুনরুজ্জীবিত করা, বিশ্বাস পুনঃস্থাপন ও আঞ্চলিক সংহতি নবায়ন। সার্কভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। The position of our next door neighbors or extra-regional powers influence in the region, which I think is something that is very much contextual. আলোচনায় ঘুরে ফিরে আসে ভারত পাকিস্তান দ্বন্দ্বেই সার্ক অকার্যকর, সংকট সমাধানে রাজনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, কোন দেশের দ্বিপাক্ষিক বিরোধ যেন সার্কের উদ্যোগকে বাধাগ্রস্ত না করতে পারে। বলেন, সহসা সংকট না কাটলেও সার্ককে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। SARC has been affected by political mistrust, unresolved bilateral disputes, cross-border tensions, power asymmetry, and competing security perceptions. Our task is to consider how the gap between potential and performance can be reduced. একই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তরুণদের শক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, আর তা আঞ্চলিকভাবে করতে হলে সব পক্ষকেই নিজ বিরোধ নিরসন করতে হবে। The flexibility is necessary for SARC's continued relevance. At this note, I would like to iterate one thing, that after we started, the new government in almost 4 months ago, I have spoken to all the member states separately, one-on-one, and all of them were very positive about revival of SARC. এ সময় প্রতিমন্ত্রী বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ সব সদস্য রাষ্ট্রেরই আছে। আলাদাভাবে আলোচনায় সেই সদিচ্ছার কথা জানিয়েছে সবাই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রা। প্রথম দিন গাজীপুরে কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোট এবং জুলাই সনদকে অস্বীকারের মধ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। সরকার সীমান্ত হত্যা এবং পুশিন বন্ধ করতে পারছে না বলেও দাবি করেন তিনি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা। গাজীপুরের কালীগঞ্জের পদযাত্রা ও সমাবেশ, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। পরিচয় করিয়ে দেয়া হয় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সম্ভাব্য প্রার্থীদের। যে কোনো একটা রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সেটার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহস আমাদের থাকতে হবে। এখনো গণভোটের কোনো সুরাহা হয়নি অভিযোগ করে এনসিপির সদস্য সচিব আহ্বান জানান মাদক চাঁদাবাজ নির্মূলের। 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে বলেছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত না গণভোটের রায় বাস্তবায়ন করা হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আশাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদকে অস্বীকারের মধ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ হচ্ছে না দাবি করে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, কক্সবাজারে মাদক বন্ধ করুন এবং সারা বাংলাদেশের সকল জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। সীমান্ত হত্যা বন্ধ করতে পারছে না, সে পুশিন বন্ধ করতে পারছে না, ফলে আমরা বলবো সীমান্ত হত্যা বন্ধ করুন, জাতীয়তাবাদের নামে ব্যবসা বন্ধ করুন এবং বাংলাদেশের সীমান্তকে সুরক্ষা দিন।
মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলার ১০০ উপজেলায় চলবে এ পদযাত্রা। জুমাতুল বিদা, চ্যানেল 24, গাজীপুর। ভারী বৃষ্টিতে কক্সবাজারে আলাদা 4টি পাহাড় ধসে নারী শিশু সহ প্রাণ গেছে 9 জনের। এর মধ্যে 8 জনই রোহিঙ্গা। আহত হয়েছে আরও অন্তত 6 জন। অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন এবং সতর্কবার্তার পরও সরে না যাওয়াতে এমন ঘটনা, বলছে ক্যাম্প কর্তৃপক্ষ। কক্সবাজারে এক রাতেই 4টি স্থানে পাহাড় ধসে ঝরে গেল তাজা প্রাণ। রোববার রাত 1:30টার দিকে প্রথম ঘটনাটি ঘটে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের D6 ব্লকে। সেখানে পাহাড়ের মাটি এসে পড়ে বাসিন্দা কামাল হোসেনের ঘরে। এতে প্রাণ যায় কামাল, তার স্ত্রী হুমায়রা বেগম ও শিশুপুত্র আনাসের। এ সময় পরিবারটির আরও 2 সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। কুতুপালং D7 ব্লকে একটি ঘরে পাহাড় ধসে পড়ে রাত 2টার দিকে। সেখানে মারা যায় শিশু একরাম। এর ঘণ্টা দেড়েক পর বালুখালী C11 ব্লকে মাটি চাপায় মারা যায় উম্মে হাবিবা, তার বোন তানজিনা, ভাই রিহান ও হারুনুর রশিদ। আমার ছোট আম্মুকে অন্তত পক্ষে বাহির করতে পারছে, আমার আব্বুকে একটু বাহির করতে পারে না। আমার আব্বু ছিল কাঠের একদম নিচে, মাটির মধ্যে একটা পাও নাকি ভেঙে গেছে, এমনিতে প্যারালাইজ, একটা পা একটা হাত অবশ, এরপর হচ্ছে যে আরেকটা পা আছে যেটি ভেঙে গেছে আমার আব্বু। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিস, APBN, স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন সংস্থা। আমরা সবসময় মাঝিকে সতর্ক করি, আমরা নাম্বার গণসংযোগ করি যে যদি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, লার্নিং সেন্টারে চলে যাওয়ার জন্য। ওনাদের এই হয়তো ওনারা সেটাকে একটু কার্পণ্য করে মানে গুরুত্ব না দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা। ক্যাম্প কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজ চলছিল, কিন্তু কয়েকটি পরিবার সরেনি। যারা গত 1.5-2 বছরের মধ্যে এসেছেন, নিউ অ্যারাইভাল বলি আমরা যাদেরকে, তাদের আসলে স্থান সংকুলন না হওয়ার কারণে তাদেরকে আমরা আসলে কোনো শেল্টার দিতে পারিনি গত 1.5-2 বছরে। এবং এর সুযোগ নিচ্ছে কিছু লোভী ব্যক্তি, যারা পাহাড় কেটে তাদেরকে ঘর করে দিয়ে বিক্রি করছে, যারা এখন বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং সরিয়ে নিয়ে আমরা বিভিন্ন কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। পাহাড় ধসের ঘটনা ঘটে কক্সবাজার পৌর এলাকার সাত্তারের ঘোনায়ও। ভোরে মাটি চাপায় মারা যায় আলী আকবর নামে এক ব্যক্তি। বৃষ্টি হলে তো আমাদের ভয় লাগে, এখানে ঝুঁকিপূর্ণ থাকে, মনে করেন এখানে কোনো মাইকিংও করে নাই। ঘটনা হচ্ছে তোমার এটা পাহাড় পরিবারে আলী আকবর মারা গেছে। পাহাড় ধসে গত বছরও ব্যাপক প্রাণহানি ঘটে কক্সবাজারে, যার বেশিরভাগই ঘটে রোহিঙ্গা ক্যাম্পে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়া এবং মেঘনা উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পার্বত্য এলাকায়। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন 3 জন। দুপুরে মধুমঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন ব্যাটারি চালিত টমটমে করে 3 জন পানছড়ির দিকে যাচ্ছিলেন। মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা কয়েকজন সশস্ত্র যুবক তাদের থামানোর চেষ্টা করে। এ সময় তারা পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি গুলি চালায় যুবকরা। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। আমরা মোবাইল টিম পাঠাই এবং আমি নিজেও যাই। 3 জন অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য লাশ থানায় আনা হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 7 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার বিবরণে জানা যায় 2025 সালের 25 মে বকশীগঞ্জের
নীলক্ষিয়া এলাকায় এক গৃহবধূকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী। চিকিৎসার প্রতিবেদনে আলামত এবং সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই রায় দিয়েছেন বিচারক। খালাস দেওয়া হয়েছে এক আসামিকে। এদিকে নোয়াখালীতে শিশু আসমা অপহরণ, ধর্ষণ এবং হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দেন বিচারক। আর জামালপুরের 8ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় এক নারীসহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ জানাতে হটলাইন নম্বরে যোগাযোগ করতে না পারার অভিযোগ ভিত্তিহীন, একথা বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আর সংবাদ সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রীর মন্তব্য, আওয়ামী লীগের ভূলনীতির খেসারত দিচ্ছে বিদ্যুৎ খাত। গরমকালে এমনিতেই লোডশেডে নাকাল থাকে জনজীবন, বিশেষত গ্রামাঞ্চলে, মফস্বলে। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে ভুতুরে বিল। সংকট নিরসনে জরুরি হটলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেয় সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে গ্রাহকদের এই দুর্ভোগ নিয়ে সংবাদ সম্মেলনে আসে বিদ্যুৎ বিভাগ। এ সময় বিদ্যুৎ সচিব বলেন, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে 2-1টি যান্ত্রিক ভুল পেলেও মূল কারণ নতুন ট্যারিফ বা বাড়তি দাম বাড়ানো। বিদ্যুতের ব্যবহার বাড়াও একটি অন্যতম কারণ, আমরা আগেই বলেছি। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ব্যবহারের পরিমাপ বাড়ালে উচ্চতর স্ল্যাবে যাওয়া একটি বিষয়। এ সময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের ভোগান্তি বন্ধ করতে না পারার ব্যর্থতা স্বীকার করে নেন। আর পিডিবি চেয়ারম্যান বলেন, সিস্টেম জটিলতায় কোথাও কোথাও বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে। যে বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টির সময় লাইন বন্ধ করতে হয়, তার ছিঁড়ে পড়ে এলাকার মানুষ জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে আমরা খুব খারাপ পজিশনে আছি তা বলবো না, আমাদের একমাত্র 2টা জায়গা আছে, গাজীপুর করবে এলাকা, ময়মনসিংহ এলাকা। প্রতিমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জের ঘানি টানা কমাতে চুক্তি পুনর্বিবেচনা করা হচ্ছে। কোনোটির সাথে পুনর্নির্ধারণ করা হচ্ছে ট্যারিফ। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। আমরা গত মাসেও আমাদের সেক্রেটারি মহোদয় বেশ কিছু ক্ষেত্রে আমরা ট্যারিফ রিভাইজ করেছি। 5 লক্ষ। আরেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের দুরবস্থার জন্য দায়ী আওয়ামী ভুলনীতি। যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। বলেন, বিদ্যুৎ বিলের সব অভিযোগই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এগুলো আমরা চেষ্টা করছি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।